স্যারেরা আপনাদেরকে আবারও বিরক্ত করছি। আসলে বিরক্ত করা ছাড়া আমার কিছু করার নাই। আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিয়েছি। তারপরেও আমার কালকে আমাদের অধ্যক্ষ স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে বিস্তারিত সব কিছু আলাপ করলাম। অত্যন্ত সুন্দর পরিবেশে স্যারদের সাথে আমি আলোচনা করলাম আমার সমস্যাগুলো নিয়ে, এবং আমাকে নিয়ে কলেজে যে সমস্যাগুলোর কথা উঠছে, যারা অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে। কিন্তু দেখেন, আমি আজকে কথা বাজে 4টা বাজে, প্রায় যে 3:55 বাজে, 24 জানুয়ারি 3:55, 3:56 বাজে, এখনও পর্যন্ত আমি না খেয়ে আছি। কেন জানেন? কারণ আমার রুমের ওই বিস্কুট খেয়ে তো আমার পেট ভরে না। আমার যে 140/100 প্রেশার, আমি সেই দিন রংপুরে গেলাম, দুলাল স্যার সাক্ষী, আমার প্রেশার মাপা হইল কমপক্ষে 140/100, আরও বেশিও ওঠে মাঝে মাঝে, এবং আমি প্রেশার ওষুধ খাওয়ার পরে এটা। তো আমি একটা অসুস্থ মানুষ, আমার কিডনি অসুখ, সেই মেডিকেল রিপোর্টগুলোও আমি দিছি। প্রয়োজনে আমাকে বলে দেন রংপুরে কোথায় যেতে হবে, কার সাথে যেতে হবে, আমি আমার শরীরের সমস্ত টেস্ট করাবো। ফরিদপুরের বেসরকারি মেডিকেলের যিনি অধ্যক্ষ, ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল, সেটার অধ্যক্ষ এবং কিডনি বিভাগের প্রধান, তিনি আমাকে রিপোর্ট দিচ্ছেন, তিনি আমাকে ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছেন যে আমার কিডনিতে পাথর জমে, কিডনি পানি জমে ফুলে আছে। তা আমি এত অসুস্থ একটা মানুষ, হাই প্রেশারের মানুষ, আমি দেশে চিকিৎসা করাইতে পারতেছি না, কারণ আমার প্রেশার হাই, আমার হার্টের সমস্যা, আমার বাবার সাডেন ডেথ হয়েছে, হঠাৎ তাকে লাশ পাওয়া গেছে প্রতিবেশীর বাসায়, হঠাৎ মৃত্যু সবাই বলে, আমি জানি না মেরে ফেলছে কিনা, কিন্তু আমারও তো এরকম কিছু হইতে পারে। এখন আমি যে না খেয়ে অপুষ্টিতে আসি, আমার ওষুধগুলোকে শরীরে কাজ করবে? এই দেখেন আমাদের রান্নাঘরটা দেখেন, রান্নাঘরটা পর্যন্ত তালা মারিয়ে রেখে গেছে। আমার জন্য রান্না তো করেই না, উনি রান্না করে না বলে আমি সুন্দরভাবে প্রতিবাদ করছি, উনি আমার সাথে চরম বাজে ব্যবহার করছেন। আপনার রান্না করার আমি কে? আপনি এখানকার কে হয়ে গেছেন? আমি প্রিন্সিপালের বাবুর্চি, আমি রান্না করব না আপনার জন্য, আপনি যা করতে পারেন করেন, এই কথা আমাকে বলছে। আরও অনেক বাজে বাজে কথা বলছে। তারপরে কঙ্কন স্যারের সামনে আমি খেতে বসে স্যারকে একটু সুন্দরভাবে কথাগুলো বলছি। স্যার জিজ্ঞেস করছে কি ব্যাপার খালা, ওনার জন্য করেন না কেন? সে তার কাছেও আমার নামে উল্টাপাল্টা বলছে। আমি 1 হাতা ভাত বেশি নিছি, সেটা নিয়েও ভাত গোনা, এত ভাত কি যেন বলতেছিল। পরে আমি যখন জিজ্ঞেস করলাম যে কি ভাতেও সমস্যা, তখন কথা বললো না। যে কম দামি চাল খাওয়ায়, আমি একটা সুন্দর চাল আনছিলাম স্বপ্ন থেকে, মাত্র 75 টাকা কেজি, সেই চালটাও তাদের পছন্দ হইল না। এখন দেখেন, তালা মেরে রেখে গেছে। আমাকে সেটা রাব্বিরে বললাম, রাব্বি বলল না, কিন্তু খালা বলল, আর রাব্বি সমর্থন দিল, মৌন সমর্থন, যে ওই চাল খাওয়া যাবে না, ওটা নাকি আতপ চাল, অথচ ওখানে লেখা নাজির শাইল চাল। দেখেন অবস্থা। এখানে থাকে চাবি, এখানে থাকে চাবি, এখানে কোথাও চাবি রেখে যায় নাই। দেখেন, দেখেন এখানে কিন্তু চাবি রেখে যায়, আগেও করছে এখনো করতেছে, চাবি রেখে যায় নাই। দেখেন, জানলা ছিল খোলা, ভিতরে আমার বিড়ালও নাই 2-3 দিন ধরে, বিড়ালও আমার কাছে আসে না। বিড়ালটা কেউ কি মেরে ফেলছে নাকি? যে বিড়ালটা আমি দত্তক নিছিলাম, খেতে না পেয়ে কান্নাকাটি করতে এসে, আমি তাকে একজন হুজুর আহমদুল্লাহ হুজুর সাহেবের ভিডিও পর্যন্ত আমি দেখাইলাম, যে দেখেন উনি কি বলেন, যে প্রাণীদের প্রতি দয়া করতে বলছেন, তা আপনি একটু আপনার খাবারগুলো আপনি একটু বিড়াল কুকুরদেরকে দিয়েন যারা আসে আমাদের এখানে। উনি করে কেউ এগুলো ছাগল রেখা হয়ে দেয়, ওনারা ছাগল পালে, ক্যাম্পাসটারে ছাগলের আখড়া বানাইছে। এদিক দিয়ে ছাগল ঢুকে এই ইয়েগুলারে ফেলে দিছে। এখান দিয়ে সবজি খাইতেছিল মনে হয়, কারণ বিড়াল তো সবজি খায় না, বিড়াল তো কাঁচা সবজি খায় না। কাঁচা সবজি খাইতে যায়, দেখেন এগুলো ফেলে দিছে। দেখেন, কারণ আমি ভিডিওটা করতে বাধ্য হইলাম, আমি ভিডিও না করলে তো বলবে যে আমি করছি। যে চাবি নাই, আমার পক্ষে ফেলা সম্ভব না, কিন্তু দেখেন, এই দেখেন চাবি নেই। চাবি কোথায় রেখে গেছে আমি জানি না, দেখি উপরে রাখছে কিনা, দেখা যাচ্ছে না, দেখেন তো উপরে রাখছে কিনা। আমি ফরিদপুর থেকে আসছি
আপনাদের গেস্ট, এখন এখানে থাকছি রেগুলার। হ্যাঁ, আমার সাথে যদি আপনারা এরকম আচরণ করেন তাহলে আমি যাব কোথায়? তাহলে আমাকে তাহলে মানে আপনারা বলে দেন যে না, তুমি আর আইসো না, না আসলেও তো আবার শোকজ। তা আমি যে থাকতেছি, আমি থাকার চেষ্টা করতেছি, কাজ করার চেষ্টা করতেছি। এই যে ধন্যবাদ হীরক ভাইকে বলছি, হীরক ভাই নতুন তালা লাগাই দিছে। তালাটা খোলা ছিল, আমি টেনশনে থাকতাম যে আবার চুরি হয়ে না যায়। আমি তো বিভিন্ন জায়গায় যাই, আমি ডিপার্টমেন্টে যাই, আমি বাইরে যাই, আমার রুমটাও অপরিষ্কার, আমি পরিষ্কার করতে পারি না, আমি অসুস্থ মানুষ, একটু ঝাড় দিয়ে দেওয়ার লোকও নাই। তারপরেও আমি যতটা পারতেছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখতেছি। দেখেন এই যে এই জিনিসগুলা এখনও নেয় নাই, কয় মাস ধরে বলতেছি আমি এগুলো নেয়ার জন্য। এই যে কোরআন শরীফ, বুখারী শরীফ, এই যে ওয়াজ খুতবা, এই যে দেখেন এগুলো ইমাম, সেই দিনও আমি এই যে 4-5 দিন আগে সাত্তার ভাইদের সামনে, মিন্টু সাত্তার ভাই, ওনাদের সামনে শহীদ মিনারের সামনে দাঁড়ায় আমি ওইখানে ভাজা পোড়ার দোকান যেটা ভ্যান আসে সেই ভ্যানের সামনে, সম্ভবত মেলার প্রথম দিন, হ্যাঁ মেলার প্রথম দিন, আমি ইমাম সাহেবকে বললাম যে আপনি এগুলো নিচ্ছেন না কেন, আপনি এগুলো নিয়ে যান। তা উনি বলে যে সময় লাগবে, ওনার নাকি বাবা অসুস্থ। তো বাবা অসুস্থ, এই জিনিসগুলো নিতে কতক্ষণ সময় লাগে? আমারও তো মা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মা যে পরিমাণ অসুস্থ, তাকে একা রেখে আমি যদি অফিস করতে পারি, আমি যদি 500 কিলোমিটার দূরে অফিস করতে পারি আমার জীবন এবং আমার মায়ের জীবন ঝুঁকিতে ফেলে, তাহলে উনি এগুলো কবে নেবেন? এই টেবিল সহ ওনার বলে গেছেন, যার কারণে আমি টেবিলটা পর্যন্ত ব্যবহার করি না। দেখেন আপনি টেবিলে, আমার কিন্তু কিছু নাই, সব ওনার জিনিস। আমি কি পারতাম না টেবিলটা ব্যবহার করতে? আমি কিন্তু টেবিলটা পর্যন্ত ব্যবহার করি না, কারণ উনি বলছেন এটা ওনার জিনিস, বলে গেছেন। এখন ধরেন, আমি জানি না মনের মানুষ এরকম কিনা, আমাকে বলছে এরকম না, কিন্তু ধরেন আমি যে জানলা দুটাও খুলতে পারি না। কেন পারি না জানেন? আমি জানলা খুলে আমি ঘুমাইলাম, বা আমি জানলা খুলে এদিক ওদিক গেলাম, জানলা দিয়ে দেখা গেল কেউ উপর দিয়ে খোঁচা দিয়ে এই বইগুলোর ফেলে দিল, অথবা ওইখান দিয়ে আগুন ধরাই দিল, পাটখড়ির সামনে আগুন ধরাই দিল, বা পেট্রোল ঢেলে আগুন ধরাই দিল। তখন দায়টা কার চাপবে? দেবদুলাল গুহ ধর্ম মানে না, নাস্তিক, সে ইসলাম বিদ্বেষী, সে দেখেন কোরআন শরীফ পুরাই দিছে। তখন কিন্তু আমি কিন্তু এটার দায় নেব না। শনিবারের মধ্যে, আগামীকালকের মধ্যে এই জিনিসগুলা নিয়ে যেতে হবে, কারণ এগুলো যদি মসজিদে থাকে অনেক মানুষ পড়তে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। আমার এখানে থেকে কী লাভ হচ্ছে? আমি তো এগুলো ধরতেই ভয় পাই, কারণ একটা হিন্দুকে সবচেয়ে বড় শাস্তি, বা একজন হিন্দুর সবচেয়ে বড় দুর্বলতা, ক্ষতি করতে হইলে কিচ্ছু লাগে না, খালি বলে দেবে ধর্ম অবমাননা করছে, সে কোরআন শরীফ অবমাননা করছে, যথেষ্ট। তো এখন আমার আর কিছু বলার নাই। এই যে টয়লেট, আমাদের ডিপার্টমেন্টে টয়লেটের দুর্গন্ধ হয়, আমি এটা কিনছি, এটা হচ্ছে দরজার নিচ দিয়ে দিব যাতে গন্ধটা টয়লেট থেকে আমাদের রুমে কম ঢুকে। বিভাগীয় প্রধান স্যার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমি জানি না, আমি মিন্টুকেও বলছি। এই দেখেন বিস্কুট কিনে নিছি, এই যে দেখেন পাস্তা কিনে নিছি, এগুলো যে রান্না করব একটু রান্নাঘরে যায়, সেই অবস্থাও নাই, রান্নাঘরটা আটকে রেখে দিছে। এখন আমি তাইলে কোথায় খাবো? আমি এই যে এখানে আমি ডিম সেদ্ধ করে খাই, এখানে ফেলি, কারণ পরিষ্কার করার তো কেউ নাই, বাইরে ফেললে সেখান থেকেও ঠিকমতো পরিষ্কার করে না, দেখছেন ময়লা পড়ে আছে। এটার মধ্যে করে সেদ্ধ করে খাই। তাই এটা তো কোনো, এই যে চাল এনে রাখছি 2-3 সপ্তাহ ধরে, ভাবছিলাম আজকে রান্না করে খাবো, আজকে রান্না করে খাওয়ার উপায় নাই। তাহলে আমি কোথায় খাবো? আপনারা বলে দেন আমি কোথায় খাবো, আপনারাই বলে দেন আমি কোথায় খাবো। এই যে এখানে ট্যাঙ্কিটা রেখে দিচ্ছে, এটা কোনো কাজ নাই। অনেকবার রিকোয়েস্ট করছি, দুলাল স্যারকে বলছি, আরও অনেক স্যারকে বলছি, স্যার এটাকে বের করে বাইরে রাখলে বা অন্য কোথাও বা ওই পুরাতন ঘরে রাখলে আমার একটু উপকার হয়, আমার এইখানে একটু আমরা বসতে পারি শীতের রোদের মধ্যে, অথবা আমার এই জায়গাটা ব্লক হয় না। এমনকি এইটা বের হয়েছে এই রুম থেকে, ঈশায় এসে পরের দিনই কিন্তু এই কোটটারে বের করে দিছে, এবং এটারে প্রথমে রাখছিল আমার এইখানে জানলা আটকায়, পরে আমি বলে এখানে সরাইছি। তো আমি যদি ঈশার মতো হইতাম তাহলে আমি প্রথম দিন এসেই এই কোরআন শরীফ, বুখারী শরীফ এগুলোরে আমি বাইরে রেখে দিতাম। এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই যে সিপিইউ দেখেন, প্রিন্টিংয়ের জিনিসপত্র সব রেখে দিছে, প্রিন্টারের জিনিসপত্র। তা আমি ওই রকম হইতে পারি না বলে আমাকে দুর্বল ভাবতেছে।
আর আমি আজকে একটা অসুস্থ মানুষ, আমি আজকেও না খেয়ে আছি। কেন আছি জানেন? আমি কোথায় খাবো বলেন, আমি কোথায় খাবো? এখান থেকে ভিতরে আরমান স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার ছাত্রী হোস্টেলের থেকে আমার একটু খাবার দেওয়া যায় কিনা। স্যার তো আমার শুভাকাঙ্ক্ষী, খুবই ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে। তো উনি আমাকে বললেন কি যে ভিতরে বাবু, ভিতরের যে খাবার ওরা মাত্র 30 টাকায় 3 বেলা খায়, এই খাবার আপনি খেতে পারবেন না। তো আমি তারপরে আর কিছু বললাম না। তো আমার কাছে তো এখন মনে হচ্ছে যে ওই 30 টাকার খাবার পেলেও আমি এখন আমার ক্ষুধাটা মানে হইতো, তাই না? তা আমি একজন বিসিএস ক্যাডার অফিসার, আমি একজন কত সিনিয়র, আমি একজন আমি তো এখন আর জুনিয়র নাই। তা আমি বাইরে গিয়ে কোথায় যাই খাবো? আচ্ছা, এখানে আমি যেহেতু হিন্দু বলে না, আমি হিন্দু ধর্ম অত পালন করি না, আমি যে একেবারে একেবারে কট্টরপন্থী ইস্কনপন্থী তা না। আমি মাছ মাংস দুধ ডিম খাই, আমার মাও খায়। শুধু বিধবা বলে সে মাংসটা এড়িয়ে চলে, কিন্তু বাকি মাছ ডিম খায়। তো এখন ধরেন এই কলেজের বাজারে তেমন ভালো কোনো দোকান নাই। বক্কর ভাইয়ের দোকানে যে ছোলা খাই, ছোলাটা ভালো। ছোলা খায় তো আর একবেলা পেট ভরে না, তাই না? তাইলে কোথায় যাব? তাইলে আমি ওইখান থেকে যাব হচ্ছে সামনে আনসারের ক্যান্টিন আছে। আনসারদের ক্যান্টিনে ওইখানে পাশাপাশি গরু আর অন্যান্য জিনিস রান্না হয়। তা আমি ওইখানে গেলে আমাকে তারা অনেক যথেষ্ট শ্রদ্ধা সম্মান, অনেকটা সম্মানের সাথেই তারা আমাকে খাওয়ায়, আপ্যায়ন করে, এবং 100 টাকার মধ্যেই মোটামুটি খাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে গরু। এখন আপনি ভাবতে পারেন যে মুসলিমদের দেশে গরু তো থাকবেই, থাকুক, কিন্তু আমরা তাহলে কোথায় খাবো? কারণ আমি যেই গরুর মানে আমি যেই গরুর দুধ খেয়ে বড় হয়েছি, আমার মায়ের বুকের দুধ খাইছি আমি মাত্র 13 দিন। এরপর থেকেই আমি ল্যাকটোজেন, বিভিন্ন কৌটার দুধ এগুলো খাইছি। হ্যাঁ, তারপরে আমি গরুর দুধ খাইছি। জলিল কাকু আছেন ফরিদপুর স্লুইস গেটের ওইখানে বাড়ি, উনি রাজমিস্ত্রির কাজও করেন। উনি আমাকে ওই 88 বন্যার মধ্যে আমার মাকে এসে দুধ দিয়ে যাইতেন, বন্যার মধ্যে 7 টাকা দিয়ে যাইতেন। তো যে দুধ আমি খাইছি, আমি মনে করি সে দুধ আমার মায়ের মতো, সেই গরু আমার মায়ের মতো, যার দুধ আমি খাইছি। তো তাকে কেটে কুটে তো আমি খেতে পারি না। আর যাদের ধর্মে আছে বা যারা খায়, আমি তাদের মতো কেউ শ্রদ্ধা করি। আমি বলতেছি না আপনি খায়েন না, সে বলার এখতিয়ারও আমার নাই, কিন্তু আমি খাবো কোথায় তাহলে? তো আমি দেখতেছি পাশাপাশি একই জায়গায় ওই একই দিয়ে ঘোটা হচ্ছে, একই জায়গায় রান্না হচ্ছে, রান্না যদি আলাদাও হয় একই পাত্রে খাওয়া হচ্ছে। তো এইভাবে তো আসলে আমি নিজে কোনোদিন শূকরের মাংস খাই নাই, আমি নিজে কোনোদিন কচ্ছপের মাংসও খাই নাই, কিন্তু হিন্দুরা কিন্তু এগুলো খায়। তাহলে আপনি চিন্তা করেন যে আমি তো আমার বাড়িতে যে মুসলিম বন্ধুটাকে আমি দাওয়াত দিব, তার কিন্তু আমার বাড়িতে খেতে কোনোদিন সমস্যা হবে না, কারণ আমার বাড়িতে আমি কোনোদিন জীবনে শূকর বা কচ্ছপ বা যেগুলো ওনারা হারাম বলে গণ্য করেন, আমি তো জীবনে কোনোদিনই রান্না করি নাই। তাইলে আমার বাড়িতে তো তাদের কারোর, এবং আমার বাবার যে পরিচয়, কবি বাবু ফরিদিকে ফরিদপুরের সবাই চেনে, যারা মুরব্বী একটু পুরাতন। এখন যদিও 15 বছর ধরে তার চর্চা কমে গেছে, আমি যেহেতু থাকতে পারি না, আমাকে 500 কিলোমিটার দূরে বদলি করে রাখছে। তো উনি যখন মারা যান তখন সবাই অনেকে বলতেছিলেন যে শ্মশানে কেন নেয়, ওনাকে তো কবরে নেওয়ার কথা। তো এতটাই অসাম্প্রদায়িক ছিলেন, কাউকে কখনো বুঝতে দেন নাই যে উনি ওনার ধর্ম কি। আবার উনি কিন্তু গরুও খান নাই। তো এই যে বিষয়টা, এখন এইখান থেকে আমি তাহলে আনসার ক্যান্টিনে খেতে পারছি না, তাহলে কি করতে হবে? আমাকে যেতে হবে ওই মিশন মোড়ে। তো মিশন মোড়ে ওই সাগাই বাড়ি, সেখানেও কালো ভুনা আছে। তারপরে সাগাই বাড়িতে কালো ভুনা আছে। তারপরে ওই পাশে চমক নাকি হিন্দু হোটেল, তো সেখানে খাবো। সেখানে প্রচুর ভিড় থাকে, কয়বেলা খাওয়া যায়? সেখানে একবেলা খেতে গেলেই 150-200 টাকা লাগবে। তারপরে ধরেন ওই যে ওরা তো চিনে গেছে আমরা এখানকার স্যার, ওদেরকে টিপ দিতে হয়, 20 টাকার কম দিলে ইজ্জত থাকে না। তা যাওয়া আসায় ধরেন রিক্সায় গেলে 20-20, 40, আর টিপ 20, 60 টাকা তো চলে গেল
আনুষঙ্গিক খরচ, আর খাওয়ার খরচ দিয়ে তাহলে সব মিলিয়ে 200 টাকার উপরে চলে গেল। যদি আমি নর্মাল মাছ দিয়ে বা মুরগি দিয়ে ভাত খাই তাতেও। আর যদি আমি ধরেন আরেকটু দূরে যাই, স্টেডিয়ামে সুনীলদার দোকান আছে, সেখানে খাবারের পরিবেশ ভালো, কর্মচারীরাও আন্তরিক, সেখানেও একই অবস্থা, 60 টাকা চলে যাবে আনুষঙ্গিক আর খাবারের খরচটা। প্রতিবেলায় যদি 250 টাকা করে আমি খাবারের খরচ দেই, সকালে ধরেন আমি মানে হল লাইফ থেকেই আমি খাই না, আমার তখন অনেক কষ্টের দিন ছিল, 2000 টাকায় আমি মাস চলতাম। আমার বাবা মারা গেছে, কেবল টাকা পয়সা কোথায় আছে, কোন ব্যাংকে টাকা রেখে গেছে, কি আছে আমি কিচ্ছু জানতাম না, আমাকে বলে যেতে পারেনি। আর আমার মা তো দাতব্য চিকিৎসালয়ে হোমিও ডাক্তার, উনি কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করেন নাই। আর এর বাইরে বাড়িতে রোগী আসলে সেটা কিছু দেখছেন। তো তাহলে আমার ইনকাম সোর্সটা কোথায়? আমি গিয়ে টিউশনি করে লেখালেখি করে কিছু কামাই করতাম, সেভাবে চলতাম। তখন থেকে আমার অভ্যাস হচ্ছে রাত জেগে লেখালেখি করতাম, পড়ালেখা করতাম, যেহেতু ফিজিক্সে পড়ছি, অনেক কষ্টের, অনেক কঠিন পড়ালেখা। আমি কিন্তু পড়ালেখা মানে করে আমি কিন্তু তখন থেকেই আমার সকালে কম খাওয়ার বা না খাওয়ার অভ্যাস। দেখা গেছে 8:30 বা 9:45 ঘুম ভাঙছে, আমি ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি চলে গেছি কার্জন হলে। গিয়ে ওই কার্জনের চিপায় ওইখানে আমারে মন্টু ছিল, আমারে খুব মানে শ্রদ্ধা করত, এখনও আমারে ফোন দেয়, ওইখানে নাই তো একটা দোকান দিছে বাড়িতে, ও জানতো যে আমি কি খাই, ও আমার জন্য সেই স্পেশাল চা, কাঁচা পাতি দিয়ে চা এবং তার মধ্যে বিস্কুট, এটা খেয়ে আমি ক্লাসে যাইতাম। মাঝখানে একটু সময় পেলে আমি হলে বা বাইরে কোথাও আমি একটু খেতাম। 20 টাকায় সায়েন্স ল্যাবরেটরির একটা ক্যান্টিন ছিল, অথবা টিএসসির ক্যান্টিনে খেয়ে আমি আবার বিকালে প্র্যাকটিক্যাল করতাম। প্র্যাকটিক্যাল করে তারপরে এর মধ্যে মনে করেন বিকালে টিউশনি, তারপরে রাতে এসে হলে একটু কোনো রকমে খাওয়া। তো এখন হচ্ছে যে সকালে আমার এখন খাওয়ার প্রয়োজন নেই, বা আমি এখানে টুকটাক খেতে পারবো। দুপুর আর রাতে যদি 250-500 টাকা আমার চলে যায় খাওয়ার খরচ, তাহলে আমার তো মাসে 15,000 টাকা চলে যাচ্ছে খাওয়ার খরচ। এখন আপনি বলতে পারেন তাইলে আমি বাসায় কেন খাই না? আমার এখানে তো বাসা নাই, আমার মা আছে শুধু। আমার তো যে পরিস্থিতি, আমি তো এখনো পর্যন্ত ম্যারিড লাইফেও প্রবেশ করতে পারি নাই। যে পরিমাণ যন্ত্রণা আমার, মানে যে পরিমাণ মিথ্যা গুজব অপপ্রচার করে রাখছে, 500 কিলোমিটার দূরে বদলি করে রাখছে। আমার এলাকায় অনেকে প্রচার করে বেড়ায় আমার শত্রুরা যে আমার নাকি চাকরিই নাই। তো এখন অনেকে বলে আমি পলাতক। তো এখন ধরেন যে আমি এখানে আমার মাকে তো নিয়ে আসতে পারতেছি না, কারণ আমার মা ওইখানে রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার, আবার উনি ওইখানে বাচ্চাদেরও পড়াতেন এবং এখনও বাড়িতে কেউ আসলে তাদেরকে পড়ান। তা আমার বাড়িঘর জমি জমা নিয়ে দ্বন্দ্ব আছে প্রতিবেশীদের সাথে শ্রীঅঙ্গনে, তো সেই জমি দখল রক্ষা করতে হবে জমি, প্লাস ওইখানে আমার একটা প্রায় 40 বছরের প্রাচীন মা কালীর মন্দির আছে, সেই মন্দিরে পূজা দিতে হবে। তা আমরা যদি ওইখানে পূজা বাদ দিয়ে এখানে চলে আসি, আমাকে গতকাল মানে অধ্যক্ষ স্যারও যেটা বললেন যে চলে আসো তাইলে এখানে পূজা পার্বণ, উনি দেখলাম যে ওইখানে বাদই দিতে বললেন। তো এখন তার প্রতি আমার শ্রদ্ধা আছে। এটা কি সম্ভব? একটা মসজিদে রেখে আপনি আর একটা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন, আমরাও এখানে এসে পূজা করতে পারি, কিন্তু ওই মসজিদটায় একজন তো ইমাম সাহেব থাকা লাগবেন, যিনি ওইখানে নামাজ সবাইকে পড়াবেন, বা মুয়াজ্জিন থাকবেন যিনি মাইকে আজান দিবেন, তাই না? আমি যতটুকু জানি। তো আমার ওইখানে পূজাটা তেলে দিবে কি? আমার ওই মন্দিরের পূজারই কে হবে? এই 17 তারিখ আমার জন্মদিন ছিল, তারপরে জানুয়ারির প্রথম মঙ্গলবার আমার ওই মা কালীর মন্দিরে পূজা ছিল। আমার ঠাকুমার দিবসীতে আমার বাবা এই পূজাটা পালন করতেন। তা আমার মা সুস্থ মা, উনি একা একা বাজার করে, পুরোহিতও পাচ্ছিলেন না, যিনি পুরোহিত মহিম স্কুলের পণ্ডিত স্যার, উনি শয্যাশায়ী অসুস্থ, এবং ওনাকে এমন ভয়ভীতি দেখানো হয়েছে ফরিদপুরের স্থানীয় শত্রুদের পক্ষ থেকে, হিন্দু প্রভাবশালী, ওখানে আওয়ামী লীগের এখনও প্রভাবশালী, এই যে শহর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মন্তর সাহা, তারপরে ওখানে শ্যামল সাহা, তারপরে সুবল সাহা, এরা কিন্তু তৃষ্ণা সাহা সাবেক কাউন্সিলর, এরা কিন্তু এখনও এখানে অ্যাক্টিভ। এদের কারো বাড়িতে কিন্তু হামলা হয় নাই এখনো পর্যন্ত। এই 6 মাসেও কিন্তু সরকার পতনের 6 মাস শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি ভারতে চলে গেছেন, এরপরেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এদের উপর কোনো হামলা হয়নি। তাহলে আপনি আমাকে বলেন যে এখনও আমরা এখানে নির্যাতিত,
আমি ওইখানে বাড়িঘর ছেড়ে চলে আসব, আমাদের এখানে অনেক জমি জমা আছে যেটার দাবিদার আমি, সেইগুলো নিয়ে আমি যুদ্ধ করব কি, আদালতে যাব কি? আমি তো জীবন বাঁচাইতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে। তা আমাকে কয়েকদিন এখানে আমার জন্য রান্না করে নাই। তো তারপরে আমি সুন্দরভাবে বলছি, পরে এখানকার যিনি সুলতানার মা, উনি একজন বয়স্ক মহিলা, ওনার বয়স 70-এর উপরে, উনি এসে আমাকে আমার এই রুমের এই যে ছাদ দেখেন, ছাদ দেখে বলছে যে এটা তো ভেঙে পড়তে পারে। উনি দেখছেন 70 বছর ওনার জন্ম, উনি 70 বছর আগে উনি নাকি সেই আমলে দেখছেন এই বিল্ডিং আছে। তো এখন তাহলে 70 বছরের বয়স্ক একজন মহিলাকে দিয়ে কেন রান্না করাইতে হবে? ওনার চেয়ে ভালো রান্না কি আর কেউ পারে না? আর উনি রান্নায় অতিরিক্ত তেল মশলা ঝাল দেন, এগুলো নিয়ে কথা বলা কি অন্যায়? আমি তো কিডনি পেশেন্ট, আমার কিডনি তো এগুলোকে ছাকতে পারে না, তা আমি তো আরও অসুস্থ হয়ে যাচ্ছি। এই কথাগুলো, অতিরিক্ত ঝাল তেল, এগুলো তো শরীরের জন্যও ক্ষতিকর। তো এই বিষয়গুলো আমি উত্তরবঙ্গের মানুষ নাকি এইভাবেই খায়, আমাকে এভাবে যখন বললাম, ওনার সাপোর্টাররা আমার এইভাবে বলল। তো আমি তো দেখি না অন্য কোথাও এভাবে দেয়। এই যে সুনীলদার দোকান, তারপরে এই যে চমক, তারপর আরও কয়েক জায়গা তো আমি খাইলাম, এমনকি আনসারদের ক্যান্টিনেও আমি কয়েকদিন খাইছি, খেতে বাধ্য হয়েছি, বা আমি তাদের আদর আপ্যায়নে খাইছি, কিন্তু সেখানেও তো আমি এত মশলা দিতে দেখি না। তো ওনাকে এই কথাগুলো বললেই যদি উনি শুধু নিজেকে বলেন আমি প্রিন্সিপালের বাবুর্চি, আমি কেন রান্না করব, কিন্তু এখানে তো উনি শুধু প্রিন্সিপালের জন্য রান্না করেন না, প্রিন্সিপাল স্যারও খান, এখানে অন্য যারা টিচাররা মানে বাইরে থেকে আসেন। আমার এখানে তো আপনি দেখলেন শুক্রবার কেউ নাই, আমি একা, শুক্র শনি এবং ম্যাক্সিমাম দিনই আমি এখানে একা থাকি। আমার একা থাকতে সমস্যা নাই, কিন্তু আমার জন্য খাবারটা তো রেখে যাবে। উনি যদি একবেলাও রান্না করে রেখে যেত, আমি কিন্তু গরম করে খেতে পারতাম। তো এখন ভিতরে আমি তো অনেকদিন টাকা দিছি, তো এখানে ভিতরে যে রান্নাবাড়ির যন্ত্রপাতি আছে, ইলেকট্রিক কুকার আছে, রাইস কুকার আছে, এগুলোর প্রতি আমারও তো একটা অধিকার আছে। আমি তো এই কলেজের একজন শিক্ষক, তো ওইখানে আমি কেন রান্না করে খেতে পারবো না? উনি আমাকে রান্না করে দিবেনও না, নতুন লোক আনতেও দিবেন না, আবার তালা মেরে রেখে চাবি নিয়ে চলে যাবেন। এর মানে কি? তো আমি আসলে ফেসবুক গ্রুপে, আমাদের কলেজের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এই বিষয়গুলো দিছি। দেওয়ার পরে তারা দেখি যে অনেকে বিরক্ত হয়, তারা বলে যে এটা নাকি শুধু ইনফরমেশন শেয়ারের জায়গা, শুধু নোটিশ শেয়ারের জায়গা, অথচ নোটিশ শেয়ারের কথা তো এখানে বলা নাই। সরি, আমার স্ক্রিন সেভারে পিএম দেখাচ্ছে, আসলে এটা এম হবে না, এম দেখাচ্ছে পিএম হবে। এটা হয়তো থিমের কোনো ভুল, এই ভুলের কারণে হয়তো আমার সেদিন অ্যালার্ম বাজে নাই, তো সেটার জন্যেও অ্যালার্ম বাজে নাই, আমার অসুস্থ মানুষ। যাই হোক, কথা না বলি। তাই এখন তাহলে আমি বিষয়গুলো আমি ওই দিন বলছি যে তাহলে ঠিক আছে, আমি তাহলে এটা বাইরে প্রকাশ করব, কারণ আমার তো জীবন বাঁচাইতে হবে, আমার এখন জীবন বাঁচতেছে না, আমি এখানে শান্তিতে কাজ করতে পারতেছি না, আমি এখানে শান্তিতে থাকতে পারতেছি না। এই বিষয়গুলো আমি কাকে বলবো? কাউকে না কাউকে তো বলতে হবে। তা আমি মাননীয় অধ্যক্ষ স্যার, মাননীয় উপাধ্যক্ষ স্যার লালমনিরহাট সরকারি কলেজের, এবং আমাদের যারা আমাদের অভিভাবক, যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাননীয় সরকার, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমার সমস্যাগুলোর সমাধান করে। আমি যেহেতু খুব অসুস্থ, আমার আবেদন দেয়া আছে, প্রয়োজনে আমি আবার আবেদন দেব। আমার মায়ের দিকে চেয়ে আমাকে যেন ফরিদপুরে রাজেন্দ্র কলেজে সংযুক্ত করে হলেও যেন আমাকে পদায়িত করে, কারণ আমি তো 8 বছর ধরে প্রায় চাকরিতে আছি, আমি এখন সিনিয়র, এবং আমার যে রেজাল্ট, যে যোগ্যতা, ফরিদপুরের সাহিত্যাঙ্গনেও আমার বাবা এবং আমার অবদান কিছুটা হলেও আছে। আমার বাবা প্রায় সবগুলো সংগঠনেরই সংগঠক ছিলেন, সব আর্থসামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক, এমনকি হাসপাতালগুলোরও। তো এই মানুষটা অসময়ে চলে গেছেন রহস্যজনকভাবে। আমিও এখন বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, ফরিদপুর থাকলে সব প্রোগ্রামে যাই। তা আমি চাই ফরিদপুরে থাকতে, আমার ঢাকায় পদায়িত হওয়ার কোনো ইচ্ছা নাই। সেটা বড় বড় অফিসাররা যারা আছে, তারা আরও যোগ্য লোকজন যারা আছে তারা থাকুক, তারা গেছেন। আমি তো গত 8 মাসেও আমার মনে হয় না আমি একবার ঢাকা গেছি বা যেতে পারছি। তা এখন আমাকে ফরিদপুরে যদি পদায়ন দেয়, অনেকেই তো সংযুক্ত হয়ে থাকেন, আর আমি অসুস্থ, আমার মা অসুস্থ, পরিবারে আর কেউ নাই, ভাই বোন নাই,
তা আমার চেয়ে বড় সংযুক্ত হয়ে থাকার যোগ্যতা আর কার? তা আমি আসলে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাকে রাজেন্দ্র কলেজে অথবা ফরিদপুরের শহরের যে কোনো কলেজে আমাকে পদায়িত করে অথবা সংযুক্ত করে রাখার জন্য অনুরোধ করছি। রাজেন্দ্র কলেজে হলেই সবচেয়ে ভালো হয়। আমি আমার নরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার জেলা স্কুলের আমার যে জ্ঞান আছে, আমার যে ভালো রেজাল্ট আছে, আমি সেই রেজাল্ট এবং আমার যে দীর্ঘদিন প্রথম আলোতে কাজ করার অভিজ্ঞতা এবং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতা দিয়ে আমি আমার ফরিদপুরকে গড়তে চাই। যেহেতু আমার বাবার নামের মধ্যেই ছিল ফরিদি, যেটা ফরিদপুর থেকে। তো আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি তার ভিটা ছেড়ে আমি চলে যেতে চাই না। আমাদেরকে ভিটা বাড়ি ছাড়ার চক্রান্ত হচ্ছে এইটা, আমাকে 500 কিলোমিটার দূরে বদলি করা। এটা গত সরকারের আমলে হয়েছে। আমার মা অসুস্থ, আমি গেলাম চিকিৎসার জন্য ইন্ডিয়া যাব, আমার কিডনির অসুস্থতা, আমি কিডনির চিকিৎসা করাতে যাব, যেটা বাংলাদেশে সম্ভব না যে চিকিৎসা। আমাকে ছুটি না দিয়ে উনি আমাকে বদলি করে দিলেন এত দূরে। তা আমি জানি না এর পিছনে কাদের ইন্ধন আছে, আমার এলাকার শত্রুদের ইন্ধন আছে কিনা, নাকি পিনাকি ভট্টাচার্যের ইন্ধন আছে, আমি জানি না। কিন্তু পিনাকি ভট্টাচার্য তো, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, ভারতে কোটি কোটি টাকার সম্পত্তি নাকি আমার আছে, সেটার প্রমাণ তো সে দিতে পারেনি। আমার পিন করা পোস্টটা দেখেন আমার প্রোফাইলে। তো এখন আমি সরকারের কাছে আমি অনুরোধ জানাই যে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দান করা হোক। আমি অসুস্থ মানুষ, আমি হয়তো বেশি দিন বাঁচব না। তো আমাকে ফরিদপুরে কালকে আমার বাড়ির গাছ কেটে নিয়ে গেছে প্রতিবেশী শত্রু মন্তর সাহা। তো এইভাবে কবে আমার মাকে ভিতরে ঢুকে মেরে ফেলবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? এই নিরাপত্তা কি সরকার আমাকে দেবে? আমি তো SMS এ ডিসি স্যার, SP স্যারকে জানাইলাম বিষয়টা, এরপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তো আমি জানলাম না। তাকে তো অ্যারেস্ট করা হলো না। ওই জমি নিয়ে দ্বন্দ্বও তো, জমির বিষয়টাও তো মীমাংসা হলো না। তা আমি যদি দূরে থাকি তাহলে আমার তো বাড়িঘর, আমার মা, সব কিছুই তো রিস্কে, লাইফ রিস্কে। তো এইটা আমার পক্ষে আর বেয়ার করা সম্ভব হচ্ছে না। আমি প্রায় 11 মাস ধরে এখানে লালমনিরহাটে আসি। আমার বড় কলেজ অবশ্যই আমি এখানে থাকতে চাই যদি আমি পর্যাপ্ত থাকার পরিবেশ পাই, কিন্তু আমার মার নিরাপত্তা নিশ্চিত করা হোক। আর যেহেতু আমি অসুস্থ, আমাকে এই বড় কলেজ থেকে, জেলা পর্যায়ের সর্বোচ্চ বড় কলেজ থেকে ছোট কলেজে আমাকে দেয়াটা আমার মনে হয় না ঠিক হবে। আমাকে রাজেন্দ্র কলেজে সংযুক্ত করে দেয়া হোক। যে রমা সাহা, অসীম সাহারা আমাকে ফরিদপুর থেকে বদলি করছিল তাদের টিউশন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার কারণে, বা শেখ হাসিনার বেআই মশাই আমাকে বদলি করছিলেন, তো এখন তো তারা নাই। তাহলে এখন আমার ফরিদপুরে ব্যাক ফিরতে সমস্যা কোথায় আমি জানি না। আপনি আমার সম্বন্ধে জানতে পারবেন কার কাছে? ফরিদপুর এখন যে মহানগর বিএনপির আহ্বায়ক, যিনি জঙ্গি কাকু, আমার বাবার বন্ধু, এখন যেহেতু বিএনপি ক্ষমতায় সব জায়গা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন আমি ছোটবেলা থেকে কেমন মানুষ ছিলাম। তো আমি অসুস্থ মাকে রেখে আমি এত দূরে কেন থাকবো? আর থাকলে আমি এত অসহায় হয়ে আমি না খেয়ে অসুস্থ মানুষ কেন থাকবো? তো ধন্যবাদ আমার এতক্ষণ দীর্ঘ কথা শোনার জন্য। মাননীয় সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, উপদেষ্টা মহোদয়ের মধ্যেও অনেকে জানেন, আমাকে চেনেন, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে বিভিন্ন সংস্কার কমিটির প্রধান, যেমন সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রেজা স্যার, তারপর মিডিয়া সংস্কার কমিটির প্রধান কামাল ভাই, তারপরে PIBর DG যিনি ফারুক আসিফ ভাই, তাদের সাথে আমার পরিচয় আছে বা কাজ করার সৌভাগ্য হয়েছে। তো আমি চাই আমার এই দুরবস্থার অবসান হোক। আমি একটু ভালো থাকতে চাই, দেশের সেবা করতে চাই। অবশ্যই বলবো মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে চাই। মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে, অবহেলা করে এই দেশে কেউ টিকতে পারবে না। আমি চাই আমার বাংলাদেশকে সুন্দর করে গড়তে, এবং আমাকে এই জন্য সবাই সহযোগিতা করুন। ধন্যবাদ।